দুর্নীতি করে না, কৃষক দুর্নীতি করে না, সাধারণ মানুষ তারা দুর্নীতি করে না। দুর্নীতি করে তারাই যারা নেতৃত্বে আছে। সে নেতৃত্ব মানে হচ্ছে হয় প্রশাসনের নেতৃত্বে আছে, অথবা পুলিশের নেতৃত্বে আছে, রাজনৈতিক নেতৃত্বে আছে, সামাজিক নেতৃত্বে আছে, ক্ষমতাবানদের বদলে দুর্নীতির ব্যাপারটা। এবং রাজনীতিটা হচ্ছে সমাজকে পরিচালনা করে। তো প্রশাসন, পুলিশ, অর্থনীতি, শিক্ষা সব কিছুই পরিচালনা করে রাজনীতি। রাজনীতি যখন বেসামাল হয়ে যায়, রাজনীতি যখন ঠিক থাকে না, তখন সব কিছুতে প্রভাবিত করে। অতএব এই জায়গা থেকে হলো যে আপনার রাজনীতিটা ঠিক করার দরকার। এবং সমস্যাটা মাথায়, সমস্যাটা নেতৃত্বে। সাধারণ মানুষের মধ্যে এই সমস্যাটা নাই। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তাদের ভিতরে আছে। সাধারণ মানুষ চায়, ভোট দিতে চায়, সাধারণ মানুষ কথা বলতে চায়, কিন্তু সাধারণ মানুষের সেই কথা বলার জায়গা, ভোট দেওয়ার যে একটাই, সাধারণ মানুষের কাছে একটাই ছিল। আমাদের দেশের মালিক জনগণ, তারা একদিন বুঝতো, ভোটের দিন বুঝতো যে দেশটা আমার, অর্থাৎ আমরা যেটা করব সেটাই হবে। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই যে ভোটের জায়গাটা নষ্ট হয়ে গেছে, এইটি হলো ব্যাপারটা। অতএব মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এবং এই আকাঙ্ক্ষা কোনো ব্যক্তি ফিরিয়ে দিতে পারে না, এবং সামষ্টিক জায়গাটাই দরকার। অতএব মানুষের গণতান্ত্রিক অধিকার দরকার, একনায়ক দরকার না। মানুষের গণতান্ত্রিক অধিকার হলেই এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। এবং এখানেও এই যে যাচ্ছে তাই করা যায় না। যদি এখানে জনগণের কাছে যেতে হতো, যাচ্ছে তাই কিন্তু করা যায় না। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ানরা, মানে পার্লামেন্ট মেম্বাররা যাচ্ছে তাই করতে পারে না। তাদেরকে তো যেতে হয়, জনগণের কাছে জবাবদিহি করতে হয়। নির্বাচনের সময় দেখেছেন কিভাবে তারা জনগণের কাছে গেছে। আর আমাদের এখানে নির্বাচন করার জন্য পুলিশের কাছে যেতে হচ্ছে, নির্বাচন করার জন্য প্রশাসনের কাছে যেতে হচ্ছে। তো পুলিশ প্রশাসন ঠিক থাকলে সব ঠিক, জনগণ ঠিক কিনা, জনগণ তাকে সমর্থন করে কিনা, সেটা কোনো বিবেচ্য বিষয় না। অতএব আমার কাছে যেটা মনে হয় যে আসলে ডিক্টেটরশিপ কোনো সমাধান না। কিংবা একটা হতে পারে যে উন্নতি তো হতেই পারে, তারও একটা কালচার আছে। যেমন বাংলাদেশে যে কোনো কারণেই হোক, যে 100 বছরের ভোটদানের গণতান্ত্রিক ঐতিহ্য আছে। মানুষ ভোট দিয়ে আসছে, সেই 37 সাল, তারও আগেও ভোট দিয়েছে। যে 37 সালেও ব্যাপক লোক ভোট দিয়েছে, তারপর থেকে ভোট এই প্রক্রিয়াটা চালু আছে। তো এখন তো বাংলাদেশে কেউ কেউ বলেন যে ভোট কি সেটাই মানুষ ভুলতে বসেছে। হ্যাঁ, মানুষ আস্থা হারিয়ে ফেলছে, যে কারণে মানুষ আর যায় না। যে কারণে 15-20% ভোট হয়, যদিও বা কাগজে কলমে ভোট দিয়ে কি হবে, কাগজে কলমে রেজাল্ট হবে না, সেটাকে 35-40 করা হয়। কিন্তু বাস্তবে তো যেটা পত্রপত্রিকার যে রিপোর্ট আসে, যে পরিসংখ্যান দেখা যায়, তাতে 10-15% মানুষ ভোট দেয়, এবং ভোট দেওয়া মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। এবং বাংলাদেশের সংবিধান অনেক, মানে সংবিধান হিসাবে আমরা শ্রেষ্ঠ সংবিধান দাবি করি, কিন্তু এই সংবিধানের একটা ত্রুটি হচ্ছে, বড় ত্রুটি হচ্ছে যে এখানে কত % ভোট পেতে হবে তার কোনো হিসাব নাই। অর্থাৎ 1%-এর মধ্যে 1% ভোট হলেও যদি কেউ তার মধ্যে জয়লাভ করে, সে জয়ী। তো এইটা তো কোনো গণতন্ত্র তো না। গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তো যেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তো এই যে নির্বাচন হচ্ছে, এটা নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে, এটাকে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। পৃথিবীর বহু জায়গা আছে যে সেখানে 51% করতে হয়। যদি 51% কোনো দল না পায়, তাহলে দ্বিতীয়বার নির্বাচন হয়। তো এমন দৃষ্টান্ত আছে, কিন্তু আমাদের এখানে সংবিধানে এই ত্রুটিটা রয়ে গেছে। সেইটাও দূর করার দরকার। অর্থাৎ কত % মানুষকে ভোট দিতে হবে, এবং সেইটাও দরকার। সংখ্যাগরিষ্ঠের শাসন এখানে হচ্ছে না। যদি আপনি মনে করেন যে 20% ভোট পেয়ে হচ্ছে, 80% মানুষ তার বিপক্ষে আছে, 80% বিপরীতে আছে। বিপক্ষে যদি না বলেন, বিপরীতে আছে, তাহলে 20%। তাহলে দেশে এখন সংখ্যালঘিষ্ঠের শাসন চলছে, এবং সংখ্যালঘিষ্ঠ চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, পার্লামেন্ট মেম্বার হচ্ছে, উপজেলার চেয়ারম্যান হচ্ছে, মেয়র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না। তাহলে এই জায়গাও আমার মনে হয় মেরামত করা দরকার। বাংলাদেশে গত কিছুদিন ধরে 3 জনের নাম বেশি উচ্চারিত হচ্ছে, জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং সংসদ সদস্য আনার। এরা মানে এদের দায় কতটা, বা এদের দায় আসলে কার, বা এরাই কি সব কিনা? দেখেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এদের দায় তাদের নিজের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন সাবেক আইজিপি বেনজিরের কথা যদি বলি,
তিনি তো চাকরি নিছেন, এরপরে কমিশনার হয়েছেন, র্যাবের চিফ হয়েছেন, আইজিপি হয়েছেন। আচ্ছা, এগুলোও ধরে নিলাম প্রমোশন হয়েছে, তার যোগ্যতা বলেই হয়েছে, কিন্তু এবং 8টা মেডেল পেয়েছে। শুদ্ধাচারী হিসেবে 8টা মেডেল পেয়েছে তার কৃতিত্বের জন্য। এই যে 8টা বার 8 দফায় তাকে স্বীকৃতি দেওয়া হলো। এদেশের কোনো গোয়েন্দার কাজ নাই, সরকারি মানুষ জনগণের পয়সা কাউকে বেতন দেয় না, অবশ্যই রিপোর্ট দিয়েছে। তারপর সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে সে সৎ লোক, শুদ্ধাচার সনদ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে প্রতিদিন যাচ্ছে আর দেখায় ও দেশে একটা, এই দেশে একটা। তার খবর শুনলে মারা মানুষ জীবিত হওয়ার উপক্রম। একটা সরকারি চাকরিজীবী এত সম্পদের অধিকারী হতে পারে, এটা কল্পনাও করে নেয়, কেউ কল্পনাও করে নাই। এখন শোনা যায় আবার যে অনেকেই নাকি এরকম নাকি বহু আছে। এবং দেখেন সরকারি অফিসে ধরেন এখন কত আছে, 15.5 লাখের মতো আপনার সরকারি কর্মকর্তা আছে। 15.5 লাখ, 16 লাখ ম্যাক্সিমাম আছে। এখন প্রায় 60% বাজেটের হচ্ছে তাদের খরচ, তাদের জন্য, তাদেরকে কেন্দ্র করে। তো বাজেটটা যে দেওয়া হলো, এই যে বলা হচ্ছে 7.5 লাখ কোটি টাকা বাজেট দেওয়া হলো, এর তো 5 কোটি সামথিং তো এই সরকারি কর্মচারীদের, অর্থাৎ 17 কোটি লোকের আপনার 5.5 লাখের কেন্দ্র করে খরচ হবে। এর ভিতরে আপনার দেখবেন যা আবার বাকিটা থাকলো বাজেট, এর আবার কথায় আছে যে সরকারি খরচ করলে 60% লোপাট, 40% কাজ হয়। এর বাজেটটা তো ফাও। আমাকে এই বাজেট তো দেখা যায়। এই জন্য বলছি যে আপনি দেখেন আগে সরকারি কর্মচারীদের প্রতি বছর আপনার হিসাব দিতে হইতো, এখন এটা তারা করলো 5 বছর। এখন আবার মুভ নিচ্ছে না, তাদের হিসাবই নেওয়া যাবে না। এখন সরকারি প্রত্যেকটা অফিসে তারা ঘুষ খায় না। এখন সেট আপ, কেউ ঘুষ না করলেও শত কোটি টাকার মালিক, কারণ সিস্টেমে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসে। এখন নাকি ডলারে ঘুষ দিতে হয়। হ্যাঁ, সিস্টেমে চলে আসে। আমি একটা উদাহরণ দিই, দেখেন যে বনশ্রী থাকি, বনশ্রী ইউলুপ আছে, জ্যাম লাগে থাকে এই পাশে, সব পুলিশ ওই পাশে, এই পাশেই জ্যাম সারাতে কেউ আসে না। ওই পাশে গাড়ি ধরতেছে, বাস ছাড়া ছোট ছোট গাড়ি ধরতেছে, কমপক্ষে 2000, উপরে 3000, 4000, 5000 ফাইন করতেছে। কারণ হচ্ছে এখন সার্জেন্ট, বাংলাদেশে আপনি জানেন না, সার্জেন্ট কিন্তু এখন ঘুষ খায় না। কারণ সার্জেন্ট যা ফাইন করবে তার অর্ধেক তার নিজস্ব অ্যাকাউন্টে চলে যায়। এই জন্য এখন ফাইন করার ব্যাপারে আগ্রহী, ঘুষ খাওয়া না, ফাইন করা। আর বাস যেগুলি চলে এগুলো সব বাস, টেম্পু, ভ্যান ট্যান এগুলো সব মাসোয়ারা ঠিক করা আছে অটোমেটিক। এটি দূর করবেন কিভাবে বলেন? সব কিছু সামাজিকরণ হয়ে গেছে, সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে, এগুলো থেকে বেরিয়ে আসবেন কীভাবে? এটা অসম্ভব। আমাকে একদিন দাঁড় করছে, আমি বলছি ভাই রে, ওই পাশে যে থাকে, আমার বনশ্রীতে থাকি, ওই তারা ঠিক করেন না, এখানে ধরে ধরে ফাইন করতেছেন কেন? কমিশন মান নাকি? তো এই জন্যই বলতেছি, সবাই কিন্তু আপনি দেখেন এই বনশ্রী রাস্তা দিয়ে 12 চাক্কার 16 চাক্কার ট্রাক আসতেছে, লরি আসতেছে, এগুলো আসা নিষেধ। অথচ ওই ড্যামরার ওখান থেকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, বাস গাড়ি চলতেছে, শহরের ভিতর দিয়ে চলতেছে। কে টাকা নেন আছে? কেউ টাকা নেন নাই। এখন আপনি যে বললেন এই যে বেনজির এত সম্পদ তৈরি করলো, এই যে পুরস্কার, শুদ্ধচার পুরস্কার পেল, সেই লোকটি আমি 1 লাখ টাকা তুলতে যাই ব্যাংকে, দিবে না তো, ঘুরাবে। অথচ সে সব তার টাকা ব্যাংক খালি করে তুলে নিয়ে গেছে, নিশ্চয়ই ডলারে কনভার্ট করে নিছে। তারপরে আপনার ইমিগ্রেশন ক্রস করে চলে গেছে, এই শাহজালাল এয়ারপোর্ট দিয়েই চলে গেছে। হোম মিনিস্টার বলে আমি জানি না ইমিগ্রেশন কার অধীনে, কার অধীনে। পাসপোর্ট তো একাধিক পাসপোর্ট, 2, একটা প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে এয়ারপোর্ট ছাড়া বাই রোডও যেতে পারে, একটা হলুদ, একটা যেই হোক ভাই। এই পলিটিশিয়ানদের চাইতে আমার ধারণা প্রধানমন্ত্রীর চাইতে সবচেয়ে বেশি চেনে বেনজির বাংলাদেশের লোক। এবং আমার কাছে এখন বলতে হয় যে প্রায় 600-র মতো ক্রস ফায়ার করছে, তার নিজের প্রয়োজনে করছে 300। এবং তা আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল
দুইবারের এবারেও সিটিং এমপি, তাকে নিয়ে ওয়েস্টার্নের নিচে দাঁড়ায়, তার সিটিজেন টিভি একটা ছিল, তার মেয়ের নামে লিখে নিছে, জোর করে লিখে নিছে। এখন সিটিং এমপি যার প্রধানমন্ত্রীর সাথেও সম্পর্ক, জানতাম যে তার ক্লাসমেটও বটে, তারটা যদি ধমক দিয়ে নিতে পারে, এদেশে কে সবাই ভয় পায়, কারণ হলো ক্রস ফায়ার, জবাব দিতে নাই, সে যেটা করবে সেটাই রাইট। এমন জায়গায় ছিল সে, এমন অবস্থা ছিল, তার বাড়িও এক জায়গায়, তাকে বলার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। যেমন ধরেন আপনার সংবাদপত্রের কথা প্রথমে বলছিলেন, আমার অবজারভারের কেরিয়ার শুরু, হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার, সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সে ক্যাম্পিং করে বেড়াইছে, কিন্তু অবজারভার তো